জীবনানন্দ লিখছেন, হে ক্ষমতা, তোমার বেদনা পাহাড়ের বনে বনে তুলিতেছে উত্তরের ঝড়। এতদিন লাল বাতি মানেই ক্ষমতার রূপক, ক্ষমতাধারীর চিহ্ন। লাল বাতি আর হুটারের চিৎকারে দূর থেকে মানুষকে বুঝিয়ে দেয়া কেউ কেটা কেউ আসছেন। কেন্দ্রের নির্দেশে মোটর ভেহিকলস আইন থেকে তুলে দেয়া হলো লাল বাতি সংক্রান্ত ধারা। বদলে শুধু নীল বাতি ব্যবহার করা যাবে, তাও কেবলমাত্র সেনাবাহিনী, পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্সের মতো আপৎকালীন পরিষেবায়। প্রধানমন্ত্রী বলছেন সমস্ত ভারতীয়ই ভিআইপি। কিন্তু লাল বাতির সংস্কৃতি অদৃশ্য হলেও যখন তখন ভিভিআইপিদের জন্য ট্রাফিক থমকে দেওয়ার ঘটনা বন্ধ হবে তো? কমবে তো মানুষের দুর্ভোগ? ক্ষমতাশালী যাবেন, তার জন্য ঠায় দাঁড়িয়ে থাকতে হবে না তো মুমূর্ষু রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স কিংবা পড়ুয়া ভর্তি স্কুল বাসকে? অনেকে বলছেন আসল প্রশ্নটা হলো ক্ষমতাশালীর মাথার মধ্যে জ্বলতে থাকা লাল বাতিটা সরাবে কে? আমরা সেই নিয়েই আলোচনা করব, আর আলোচনা শুরুতেই আপনাদের দেখাবো ঠিক কি বলছে কেন্দ্রের এই নয়া নির্দেশ। গাড়ির মাথার লাল বাতিকে এবার লাল সিগন্যাল দেখিয়ে দিল কেন্দ্র। যে লাল বাতি দেখে এতদিন ভিআইপি বা ভিভিআইপি চেনা যেত, বুধবার তাই নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1 মে থেকে দেশে কোনো ভিআইপির গাড়িতেই আর লাল বাতি ব্যবহার করা যাবে না। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা লোকসভার স্পিকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের অন্য কোনো মন্ত্রী, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি আমলা, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রধান বিচারপতি বা অন্য বিচারপতিরা কেউই এই সিদ্ধান্তের আওতার বাইরে নন। অর্থাৎ কারো গাড়ির মাথাতেই আর জ্বলবে না লাল বাতি। মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, মোটর ভেহিকলস আইন থেকে লালবাতি সংক্রান্ত সংশ্লিষ্ট ধারাটি তুলে দেওয়া হচ্ছে। Red light can be carried on vehicles of certain high dignitaries who are specified by the central government and the state government. ये सेंट्रल रूल है और केंद्र सरकार संशोधन करके इस रूल को रूल बुक से हटा रही है। এতদিন ভিআইপি কনভয় থাকা অন্য গাড়িতে যে নীল বাতি লাগানো হতো, তাও এখন ব্যবহার করা যাবে শুধুমাত্র আপৎকালীন পরিষেবার ক্ষেত্রে, যেমন পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স এবং সেনাবাহিনীর গাড়ি। বুধবার মোদী সরকারের এই সিদ্ধান্ত সামনে আসার পরই কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে গাড়ি থেকে লাল বাতি খোলার কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। সবার আগে গাড়ি থেকে লাল বাতি খুলে দেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। তারপর একে একে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিংহ, কেন্দ্রীয় মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিমন্ত্রী গিরিরাজ সিংহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল সকলেই গাড়ি থেকে লাল বাতি খুলে দেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীকেও দেখা যায় তড়িঘড়ি গাড়ি থেকে লাল বাতি খুলতে। যেমন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, উত্তরপ্রদেশের মন্ত্রী শ্রীকান্ত শর্মা। এই দাবি অবশ্য আজকের নয়, দীর্ঘদিন ধরেই ভিআইপি সংস্কৃতি শেষ করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এবার লাল বাতির জমানা শেষ করে কি কেন্দ্র সেই দিকেই এক ধাপ হাঁটল? উত্তরটা হয়তো বোঝা যাবে ভবিষ্যতে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করব। জয়ন্ত, 2012 সালে আমাদের কলকাতা হাইকোর্টে এই ধরনের একটা মামলা হয় এবং তার শুরুটা দর্শকদের যথেষ্ট চিত্তাকর্ষক লাগবে যে পার্ক সার্কাস অঞ্চলে কিছু যুবক তারা গাড়ির ভেতর লালবাতি লাগানো গাড়ির ভেতর মদ্যপান করছিল। প্রথমে পুলিশ দ্বিধাগ্রস্ত ছিল, তারপর পুলিশ বিষয়টাকে সামনে আনে এবং তখন যে মামলাটা হয় তাতে আদালত বান্ধব হিসেবে তোমায় নিযুক্ত করা হয়। ঠিক কি বলেছিলেন সেই মুহূর্তে আদালত, এবং তারপরে রাজ্যের অবস্থাটা ঠিক কিরকম ছিল? মহামান্য বিচারপতি শ্রী অসীম কুমার রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলাটি আসে এবং এই মামলাটি আসার পর দেখা যায় যে যথেচ্ছ লাল বাতি লাগানো গাড়ি ব্যবহারে সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষের উদ্বেগ অনেক বেড়ে গিয়েছে এবং এই লাল বাতি লাগানো গাড়িটার মিসইউজও হচ্ছে যথেষ্ট। মহামান্য বিচারপতি শ্রী অসীম কুমার রায় আমাকে আদালত বান্ধব নিযুক্ত করে তিনি আমাকে রিসার্চ করতে বললেন এ ব্যাপারে, এবং আমি দেখলাম বেশ কয়েকটা টেররিস্ট অ্যাটাকের ঘটনাও কিন্তু এই লালবাতি লাগানো গাড়িতে ঘটেছে। তার মধ্যে একটা তো মনে রয়েছে পার্লামেন্ট অ্যাটাকের ঘটনা রয়েছে, এছাড়াও অনেকগুলি ঘটনা। এছাড়া আমি আরো দেখলাম যে পার্কিং ফি ফাঁকি দেওয়া, টোল প্লাজার টোল ফাঁকি দেওয়ার একটা বড় রাস্তা হচ্ছে এই ধরনের লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করা। পুলিশ অনেক সময়ই কাছে এগিয়ে আসতে চান না, তারা মনে করেন যে কোনো ভিআইপি হয়তো রয়েছেন সেখানে। পরে জানা যায় যে কোনো মানুষ হয়তো লালবাতি লাগানো গাড়ি অপব্যবহার করছিলেন।
আমি তথ্য ভুল হলে তুমি শুধরে দিও। সম্ভবত মাননীয় বিচারপতি অসীম কুমার রায় তিনিও লালবাতি ব্যবহার করেন না। একদম ঠিক। ইনফ্যাক্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি লালবাতি ব্যবহার করেন না, ইনফ্যাক্ট সরকারি গাড়িও চড়েন না। কিছুদিন আগে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী তিনি লালবাতি গাড়ি ব্যবহার করেন না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি লালবাতি গাড়ি ব্যবহার করেন না। আমি দ্রুত একবার এই নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্যের কি ছবিটা এবং মন্ত্রীদের প্রতিক্রিয়া দেখাবো। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের পর থেকেই দিল্লির মন্ত্রীদের মধ্যে গাড়ি থেকে লালবাতি ও নীলবাতি খোলার হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ইতিমধ্যেই তাদের গাড়ি থেকে লালবাতি খুলে ফেলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে কোনোদিনই লালবাতি ব্যবহার করেন না। When I was a railway minister, even this 9, 10 also, even before that also, I never used this red car, red light and all this. And we change here the policy also. কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের পর রাজ্যের মন্ত্রীরা কি লালবাতি খুলে ফেলবেন? শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, লালবাতি নিয়ে তার আলাদা কোনো দুর্বলতা নেই, খুলতে শুধু নির্দেশের অপেক্ষা। জেলার বাইরে গেলে কখনো কখনো লালবাতি হয়তো জ্বলতো, কিন্তু লালবাতি নেই সে গাড়িতে ঘোড়াই আমার বেশি অভ্যেস ছিল। যদি এই নির্দেশ হয় আমি তো খুলে ফেলবো, আজকে থেকেই খুলে ফেলবো। কেন 1 তারিখের জন্য ওয়েট করবো? একই সুর মন্ত্রিসভায় পার্থ চট্টোপাধ্যায় সতীর্থ অরূপ রায় থেকে লক্ষ্মীরতন শুক্লর। অরূপ রায় তো এ প্রসঙ্গে কেন্দ্রকে খোঁচা দিতেও ছাড়েননি। আবার প্রমাণ হলো হোয়াট মমতা থিংস টুডে, মোদিজি উইল থিঙ্ক টুমরো। মুখ্যমন্ত্রী বললেই আমরা খুলে নেবো, ইউজ করবো না। আমরা লালবাতি নীলবাতি আমাদের ফারাক পড়ে না, আমাদের একটাই কাজ করা। লালবাতি খুলতে পরিসংখ্যান দপ্তরের প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়েরও বিশেষ আপত্তি নেই, তিনিও অপেক্ষা করছেন নির্দেশের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ পর্যন্ত লাল লাইট ব্যবহার করেননি। যদি আমরা এতটুকু বিন্দুমাত্র অনুপ্রাণিত হতে পারি তাহলে আমরা মনে করব যে এইটা আমাদের কাছে যথেষ্ট। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি তথা স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলে লালবাতি পাওয়ার কথা নয়, কিন্তু তার গাড়িতে দিব্যিতা জল করছে। তার দাবি, সরকার বললে লালবাতি খুলে দেব, তবে তাতে কিছু সমস্যাও আছে। রাজ্য সরকার যদি বলে খুলে দিতে খুলে দেবো, অসুবিধা কি আছে? একটু ভিআইপিতে অসুবিধা হয় বই কি, কিন্তু জাম এত ডাম্পার ফাম্পার আছে, ট্রাক ফ্রাক আছে, একটু অসুবিধা হবে। ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের অবশ্য দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশে সব মন্ত্রী লালবাতি খুলে ফেলছেন, আর এক্ষেত্রে মোদি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছেন। মুখ্যমন্ত্রী কয়েকটি সভাতে ওপেনলি বলেছেন যে লালবাতি ব্যবহার করবেন না, এতটা লালবাতি করে চড়ার দরকার নেই। পার্টির বিভিন্ন লোককে বিভিন্ন স্তরে এটা বলেছে, আমি সেটা সমর্থন করি। যদিও এই নিয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব সিপিএম। মুখ্যমন্ত্রী প্রথম শুনতাম যে মুখ্যমন্ত্রী যখন যাবেন তখন নাকি কোনো রাস্তায় কোনো গাড়ি বন্ধ করা যাবে না, সাধারণ গাড়ি চলবে। কিন্তু মুখ্যমন্ত্রী যখন আধা ঘন্টা তখন গাড়ি বন্ধ থাকে। কলকাতাও দেখেছি, শিলিগুড়িতে দেখেছি। পাহাড়ে গেলে তার কোনো প্রশ্নই নেই, পুরো রাস্তা আটকে দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে একই কথা বলেছিলেন উনি, একদম রাস্তা সব জাম হয়ে যায়, গাড়ি সমস্ত আটকে দেওয়া হয়। প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। খুব ভালো হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি তো জীবনে ধরুন আজকে 4 বারের এমপি, আমি জীবনে কোনো লালবাতি নীলবাতি ব্যবহার করিও নি, আমার কোনো অসুবিধাও হয়নি। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের নির্দেশিকা হাতে পেলেই রাজ্য ব্যবস্থা নেবে বলে ঠিক হয়েছে। আমরা কেন্দ্রীয় ক্যাবিনেটের যে সিদ্ধান্তর কপি হাতে পেলে আমরা আপনাদের অফিসিয়ালি জানিয়ে দেব। ভিভিআইপি কালচার পুরোপুরি শেষ হয় কিনা সেটাই দেখার। এবিপি আনন্দ। জানতে এমনি এমপিরা পান না, অনুব্রত মণ্ডল কোন এখতিয়ারে পান আমার জানা নেই। আমার প্রশ্নটা অন্য, সেটা হচ্ছে যে সেন্টারের নির্দেশিকা এলে রাজ্য সরকার সেটা মানতে বাধ্য। দেখো, রুল 108 সেখানে পরিষ্কার বলা আছে, তার সাব রুল 5-এ, যে স্টেট গভর্নমেন্ট শ্যাল ইনফর্ম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট রিগার্ডিং পাবলিকেশন অফ নোটিফিকেশন ইস্যুড বাই দ্য কনসার্ন স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ যদি স্টেট গভর্নমেন্ট নীল আলোটা, লাল আলো তো যদি উঠে যায় তাহলে রাজ্য সরকারকেও মানতে হবে, কিন্তু নীল আলোর ব্যবহার সংক্রান্ত কোনো নির্দেশিকা যদি রাজ্য সরকার বের করতে চান তাহলে কিন্তু
সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পারমিশন নিতে হবে। সেখানে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে দেন তাহলে নীল আলোর ব্যবহারের ক্ষেত্রেও আর যথেচ্ছাচার চলবে না। তবে যদি এই এতদিন তো চলছিল, আমি বলছি যে অনুব্রত বলছেন তার অসুবিধা হবে, কি হিসেবে তিনি পাচ্ছেন আমি জানি না। মানে লাস্টলি রেড লাইট উইথ ফ্ল্যাশার, আমি আবার বলছি এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের নোটিফিকেশন 19 জুন 2014, ভুল হলে তুমি সংশোধন করে দিও আমায়। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, স্পিকার, হাইকোর্টের মাননীয় মুখ্য বিচারপতি, ক্যাবিনেট মন্ত্রী, বিরোধী দলনেতা আর জজ সাহেবরা হাইকোর্টে, এর বাইরে কেউ পান না। শুধুমাত্র রেড লাইটের ক্ষেত্রে রাষ্ট্রমন্ত্রীরা, ডেপুটি স্পিকার, চিফ সেক্রেটারি, মেয়র অফ কলকাতা কেউ পান না। এবং মেয়র অফ কলকাতা কিন্তু শুধু কলকাতার মধ্যে, কলকাতার বাইরে গেলে কিন্তু লাইটটা নিভে যাবে না। কলকাতার ভেতরে যেটুকু বা নিয়ম ফলো করা হয়, কলকাতার বাইরে ডিস্ট্রিক্টের ভিআইপিরা কোনো পরোয়া করেন না, তারা যার খুশি হয় তিনি লালবাতি জ্বালিয়ে চলেন। এই মিসইউজ নিয়ে প্রবীর গাঙ্গুলির কাছে আমার প্রশ্ন থাকবে। প্রবীর বাবু, দীর্ঘদিনের আপনার পুলিশ ক্যারিয়ার, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতায় কিছু আছে এই মিসইউজের, যেটা চোখে সবার চোখে পড়ে আমাদের? ব্যক্তিগত অভিজ্ঞতা তো আছেই, তার আগে একটুখানি যেটা বলছে জয়ন্ত বলেছে যে মিসইউজ প্রচন্ডভাবে হয়, তার সব থেকে বড় কারণ হচ্ছে যে যেহেতু সব পেছনে একটা ভিআইপি শব্দটা লাগানো আছে, ওই লাল আলোটাকে পুলিশ ডিস্টার্ব করতে সাহস করে না অনেকে, বিশেষ করে রাস্তায় মেনলি কনস্টেবলসরা তারা কাজ করে, তারা একটা ভিআইপি কে থেমে সেই যিনি ভিআইপি কিনা চেক করবেন এই সাহসটাই হয় না তাদের। আর এছাড়া বলতে খারাপ লাগছে, আমি নিজেও পুলিশে ছিলাম, কিন্তু পুলিশের বেশ কিছু বড় কর্তা আছেন যারা বলেন আমি গাড়িতে আছি তো ঠিক আছে, সিগন্যাল গুলো এত মানে নেই, তাড়াতাড়ি চলো আমার পৌঁছতে হবে গন্তব্যস্থলে, ঠিক মতো পৌঁছতে হবে সময়ে। আর মিসইউজের একটা ঘটনা আমি বলছি, তখন কিছুদিনের জন্য হলেও আমি রাস্তায় ডিউটি করছিলাম, তো একটা সাদা অ্যাম্বাসেডার লাল আলো জ্বালানো, সে দেখছি আমার কনস্টেবলকে ডিফাই করে চলে যাওয়ার চেষ্টা করছে, সিগন্যাল বন্ধ রয়েছে, তো ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। কাছাকাছি গিয়ে আমি বললাম কে আছে, ভিআইপি কে আছে দেখি, তো খুব মানে দুর্ভাগ্যজনক যে তখনকার একজন কাউন্সিলর, রুলিং পার্টির কাউন্সিলর, তিনি প্রায় মদ্যপ অবস্থায় ভেতরে ছিলেন, আমাকে চিনতেন, ব্যক্তিগতভাবে চিনতেন। তিনি আমাকে বললেন যে প্রবিদা আমার ট্রেনটা মিস হয়ে যাবে, আমি শিয়ালদা স্টেশনে যাচ্ছি, সেই জন্য ওই বাতিটা জ্বালিয়ে। প্রায় মদ্যপ মানে কি, মানে পুরো বেহেড হয়ে যাননি? না, পুরো বেহেড এইটুকু তো অন্তত বলতে পেরেছি। মহামান্য বিচারপতি অসীম কুমার রায় এই মামলার রায়ে কিন্তু বলেছিলেন, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বিশেষ একটি ধারা ইনক্লুড করার ক্ষেত্রে, অপরাধের যখন অপরাধীকে ধরা হবে 419 নম্বর ধারা, সেটা কিন্তু নন বেলেবল এবং কগনিজেবল, অর্থাৎ পুলিশ নিজে থেকে ধরতে পারবে অভিযুক্তকে এবং তিনি জামিনও পাবেন না। এই ধারাটি কিন্তু আগে প্রযুক্ত হতো না। মহামান্য বিচারপতি অসীম কুমার রায় তিনি তার নির্দেশিকায় বলে দেন, তার রায়ে বলেন এই ধারাটি লাগু করতে, যাতে করে দুর্বৃত্তরা যারা এই আইনের অপপ্রয়োগ করছে, যথেচ্ছাচার করছে, তাদের যাতে ধরা যায় এবং জামিন না পায়। সেটা হচ্ছে যে এই 419 ধারার ইট কামস আন্ডার ইন্ডিয়ান পিনাল কোড। এখন ইন্ডিয়ান পিনাল কোড নিয়ে কিন্তু ট্রাফিক পুলিশরা সাধারণত ডিল করেন না, এবং সব ট্রাফিক অফিসারের মাথায় ইন্ডিয়ান পিনাল কোড প্রত্যেকটা ধারা কিন্তু থাকে না। এইটা যদি যখন ল অ্যান্ড অর্ডার প্রবলেম, পুলিশ, থানার পুলিশ এসে টেক আপ করবে বা ইনভেস্টিগেটিং অফিসাররা টেক আপ করবে, দে উইল পুট ইট। আমি দ্রুত একবার দেখবো যে এই কলকাতার কিছু বিদ্যুৎজন এই ঘটনা নিয়ে তাদের কি প্রতিক্রিয়া। অস্ট্রেলিয়া, কানাডায়, এমনকি ত্রিপুরার মুখ্যমন্ত্রী সাইকেলে করে অফিসে যান। তো আমাদের দেশে তো একটু উলট পুরাণ, লালবাতি, সাইরেন বাজানো গাড়ি টাড়ি এ সমস্ত থাকে আর কি। তো সেগুলো আমাদের কাছে একটা এমন বার্তা দেয় যে মনে হচ্ছে এরা ক্ষমতা প্রদর্শন করছে। এদের সঙ্গে, জনপ্রতিনিধিদের সঙ্গে মানুষের একটা দূরত্ব সৃষ্টি হয়। গাড়ি একটা লালবাতি জ্বালিয়ে রাস্তার উপর দিয়ে গেলে বহু মানুষ থাকতে পারেন, তাদের নানা রকম ঘটনার মধ্যে তারা থাকতে পারেন, ত্রস্ত হয়ে যেতে পারেন। হ্যাঁ, তো সত্যি তাদের কতখানি উপকার হয় বা কতখানি সেটা প্রয়োজন, সবারই অত দ্রুততা ব্যস্ততা থাকে কিনা যে সবাইকে থামিয়ে দিয়ে আমি এগিয়ে যাব, এরকম অবস্থার সৃষ্টি হয় কিনা আমি বলতে পারি না, কিন্তু কিছু লোকের তো অস্বস্তি তাতে হতেই পারে। অজানা একটা লালবাতি থেকে যাবে, বা যে অদেখা লালবাতিটা থেকে যায়, সে লালবাতিটা দুটো হয়। একটা হচ্ছে প্রশাসনিক স্তরের একটা লালবাতি থেকে যায় কোথাও, যেটা চোখে দেখা যায় না,
আর একটা হচ্ছে মানুষের মগজে একটা লালবাতি থাকে, তো ক্ষমতা সেই লালবাতিটা ভেতরে ভেতরে তৈরি করে দেয়। যে জনপ্রতিনিধি যে কথাটা আমরা বলি মন্ত্রীদের সম্পর্কে বা নেতাদের সম্পর্কে, সেইটা বোধহয় তখনই প্রযোজ্য হবে যদি তাদের মগজের লালবাতিগুলো তারা বর্জন করেন। দেবেশের কথা সূত্র ধরেই বলি, অদেখা লালবাতিগুলোই বোধহয় সব থেকে বিপজ্জনক, এবং সেটাই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনচর্চায় সব থেকে বড় অসুবিধে সৃষ্টি করে। দেখুন, এতদিন পর্যন্ত এই লালবাতির মানেই ছিল ভিআইপি, অর্থাৎ বাকি সবার থেকে আলাদা। ঠাঁঠা রোদ্দুরে আপনি রাস্তায় দাঁড়িয়ে দরদর করে ঘামতেন, আর চোখের সামনে দিয়ে লালবাতি জ্বালিয়ে হুশ করে বেরিয়ে যেত ভিআইপি কনভয়। এই ভিআইপি সংস্কৃতিতেই রাশ টানতে চেয়েছে মোদী সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে লালবাতি বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর প্রধানমন্ত্রী টুইট করেন, সমস্ত ভারতীয়ই স্পেশাল, সমস্ত ভারতীয়ই ভিআইপি। অনেকে বলছেন প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয়, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু লালবাতি নিবেই কি এই প্রথার বাস্তবায়ন সম্ভব? লালবাতি তো ভিআইপি সংস্কৃতির একটা প্রতীক মাত্র। সেই সংস্কৃতি যাদের মজ্জায় ঢুকে গিয়েছে, শুধু লালবাতি বাতিল করে তাদের পথে আনা যাবে তো? लाल बत्ती उनकी दिमाग में जल रहा है, उसको कौन हटाएगा? पार्लियामेंट में ये तमाम बीजेपी के लोग कैसे उठ खड़े हुए शिवसेना एमपी के समर्थन में, जब वो एयरलाइन के कर्मचारियों को थप्पड़ मारा, एक बार नहीं 25 बार, तो वो भी तो लाल बत्ती जल रहा है। এই সিদ্ধান্তের ক্ষেত্রে যতটা না যুক্তি, তার থেকে প্রচারটা বেশি। এটা শুধু বিরোধীদের নয়, সাধারণ মানুষেরও মনের কথা। কারণ ভিআইপি সংস্কৃতির জের সব থেকে বেশি পোহাতে হয় তাদেরই। রাস্তা দিয়ে লালবাতিওয়ালা ভিআইপির গাড়ি গেলে তাদেরই ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, সে অফিসে জরুরি কাজ থাক বা অ্যাম্বুলেন্সে কোনো আত্মীয়কে নিয়ে যাওয়া। প্রভাবশালী লোক যাতায়াত করে লালবাতি বা নীলবাতির গাড়ি চড়ে, সেই সময় কোনো রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স সেই রোগীকে হসপিটালে আনা হয়, সেই সময় সঠিকভাবে পুলিশ রাস্তা ক্লিয়ার করে দেয় না, মন্ত্রীগুলো সাইড দিয়ে বেরিয়ে যায় এবং পুলিশ তাদেরকে পাস করার জন্য একটা বিশাল বড় ভূমিকা পালন করে। সেক্ষেত্রে সাধারণ মানুষ হলো জ্যামজটে ভোগে। এই মানুষগুলির প্রশ্ন, প্রধানমন্ত্রী যখন সমস্ত ভারতীয়কে ভিআইপি বলছেন, তাহলে এবার মন্ত্রীদের গাড়ির জন্য সাধারণ মানুষকে আর রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না তো? মন্ত্রী আমলাদের গাড়িও সাধারণ মানুষের সঙ্গেই ট্রাফিক জ্যামে দাঁড়াবে তো? নইলে লালবাতি উঠিয়েই বা সাধারণ মানুষের লাভ কি? পাইলট কার এসে সবাইকে হাঁটিয়ে দিল, এদিকে লালবাতি নেই, ব্যাপারটা ইট গোজ দ্য সেম ওয়ে। বিশেষজ্ঞরা অবশ্য সেরকম আশা দেখাতে পারছেন না। তাদের বক্তব্য, গাড়িতে লালবাতি থাক বা না থাক, বিশেষ নিরাপত্তা প্রাপ্ত কোনো নেতা মন্ত্রী রাস্তায় আর 5টা সাধারণ মানুষের মতো ট্রাফিক জ্যামে আটকাতে যাবে, তা কি আর হবে এবিপি আনন্দ? মুদ্রার অন্য পিঠটা এবার দেখে নেওয়া যাক। এন.কে. মাইতি, আপনি আপনার কেরিয়ারের বেশিরভাগ সময়টা যখন অর্থ দপ্তরে বিশেষ সচিব ছিলেন, কিংবা লালবাতি ব্যবহার করেছি, গাড়িতে চড়ে হচ্ছে, মানে আমি এমডি যখন ছিলেন তখন এভাবেই বলি, অ্যাবিউজ ইজ নো আর্গুমেন্ট এগেইনস্ট ইউজ। কিরকম অ্যাবিউজ করলেই যে ইউজের এগেইনস্টে বলা, ইউজের যুক্তিগুলো আমার একটু, এবার ইউজটাও আমাদের জানা দরকার। মানে প্রকৃতপক্ষে আইনটা যখন তৈরি হয়েছিল তখন ইউজের কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল। এমন নয় যে কোনো আইনের অপব্যবহার হয় না, সমস্ত প্রিভিলেজেরই অপব্যবহার হয়, আমাদের দেশে শুধু নয়, পৃথিবীর সব দেশেই হয়। কোন রাজকার্যের জন্য এই প্রিভিলেজটা এতদিন? প্রিভিলেজটা হচ্ছে ভিআইপি যারা, যাদের খুব দ্রুত কোনো গন্তব্যে পৌঁছানো দরকার, তারা যাতে ট্রাফিকের অসুবিধাগুলোকে অ্যাভয়েড করে দ্রুত চলে যেতে পারে, এটা একটা কারণ। তারা, আমার প্রথম প্রশ্ন, তারা সময় হাতে নিয়ে বেরোবেন না কেন? না, সে সব সময় সেটা আমি একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিই, সেটা হয়তো আপনাদের ভালো লাগবে শুনে। মানে খুব বেশি দিন, আমি 2006-এ রিটায়ার করেছি, তারপরে আরো কতগুলো পরিবর্তন হয়েছে আইনের, কিন্তু 2006 পর্যন্ত আমরা সবাই লালবাতি ব্যবহার করতাম। আমি যে ম্যানেজিং ডিরেক্টর ছিলাম যে অর্গানাইজেশনে, WIDFC, সেটা এমন একটা রাস্তায় ছিল যেটা ওই স্টিফেন হাউস সংলগ্ন একটা চ্যানেল, যেটাতে ছোট গাড়ি ঢুকতে দেওয়া হয় না, এখনো হয় না। সেখানে ওই বাস এবং মিনি বাস খালি যেতে পারে, কিন্তু আমার অফিসটা দুর্ভাগ্যক্রমে সেইখানেই নিতে হয়েছিল, কারণ অন্য কোনো জায়গা পাওয়া যায়নি। 3/2 ডালহাউসি স্কোয়ার ইস্ট, এবং সেইখানে আমার ঘন ঘন মিটিং হতো, যেখানে 6 জন প্রিন্সিপাল সেক্রেটারি আমার বোর্ডে ছিলেন, তারা সবাই ওখানে আসতেন, এবং তাদের গাড়ি রাখা কিন্তু আইন বিরুদ্ধ, কারণ ওই রাস্তায় ছোট গাড়ি ঢুকবে না।
আমাকে তখন স্পেশালি ওই লালবাজারের সঙ্গে কথা বলে লালবাতির গাড়ি হিসেবে ওদের পারমিশন নিয়ে ওদের সেটা তো ওদের প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে গেল। মাইতি সাহেব, প্রয়োজন হলে অফিসের ঠিকানা পাল্টাতে হবে, অফিস পাল্টাতে হবে। না, সেটা পাল্টানো যায়নি, যায়নি। কলকাতা শহরের মধ্যে আইনে কিন্তু কোথাও বলা নেই যে লাল আলো লাগানো গাড়ি ট্রাফিক রুল ভায়োলেট করবে। সেখানে বলা আছে আলো লাগানো গাড়ি এটা বিশেষ প্রয়োজনীয় নিরাপত্তা পেতে পারে, প্রয়োজনে তাকে নিরাপত্তা দেওয়া। ট্রাফিক রুল ভায়োলেট করবে আমি তা বলছি না। সবাই দাঁড়িয়ে রয়েছে আলো লাগানো গাড়ি ওখানে। আপনি সংস্থার এমডি, আপনার অধীনস্থ যারা আছে তাদের প্রয়োজনটা কম, আপনার বেশি, এই প্রিভিলেজটাই বা এইভাবে চিন্তা করব কেন আমরা? আমার শুধু এইটুকু প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে অনেক সময় এমন জরুরি মিটিং থাকে যেখানে আমরা খুব হাই ডিগনিটারিজদের ডাকতে বাধ্য হই, তারা আসেন এবং তাদের গাড়ি পার্কিং করার কোনো ব্যবস্থা। আমি বলছি ওই সময়টা কলকাতার ট্রাফিক জ্যাম আমরা সবাই জানি, সেই সময়টা হাতে নিয়ে বেরোলে হয় 1 নম্বর। 2 হচ্ছে পাবলিক সার্ভেন্ট, পাবলিককে থামিয়ে তার গন্তব্য। তাহলে আপনাকে একটা উদাহরণ দিই, বলুন। মানে এটা ঝগড়ার বিষয় না, ঝগড়া করছি না। আমি তখন অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টারের সঙ্গে আমাদের একটা মিটিং ছিল। প্রাইম মিনিস্টার বেরোবেন, আমাদের পুলিশের বড় কর্তারা বললেন প্রাইম মিনিস্টার এখন বেরোচ্ছেন। প্রাইম মিনিস্টার বেরোচ্ছেন, গোটা রাস্তাটা ওরা নীল সিগন্যাল দিয়ে রেখেছে, মানে ওদের ইন্ডিকেশন হচ্ছে প্রাইম মিনিস্টার এবার বেরোচ্ছেন, সমস্ত রাস্তা যাতে ওকে একটা গ্রিন চ্যানেল তৈরি করে দেওয়া যায়। প্রাইম মিনিস্টারের গাড়ি কোথাও আটকায় না। আমি আপনাকে 6টা উদাহরণ দেব দেশ বিদেশে সেই ব্যবস্থা কি আমার রাজনীতিবিদরা কিভাবে সাধারণভাবে অ্যাভেল করেন, এবং এই কেজরিওয়াল একদিন করেছিলেন, বড় খবর হয়েছিল, সাধারণভাবে তারা মেট্রোয় যাতায়াত করেন, সেই উদাহরণ দেব। কিন্তু মাইতি সাহেব, আমার বক্তব্য আপনি যদি আমায় জিজ্ঞেস করেন পার্সোনালি, আমি বলবো এই প্রিভিলেজ আমায় যদি দিতে হয়, আমি একমাত্র দেবো একটা পেশার লোকেদের, তারা ডাক্তারবাবু। সেই ডাক্তারবাবুদের দেব, তার কারণ তার 8 ঘন্টা দেরি হলে একটা পেশেন্টের জীবন মরণ সমস্যা মারা যেতে পারে। আইনে ফায়ার ব্রিগেডকে দিতে পারে, আইনে এটা বলা আছে ইউ ক্যান এক্সটেন্ড দিস ফ্যাসিলিটি টু এনি নাম্বার অফ অথরিটি। না, সেটা তো আরো মারাত্মক বলছেন। সেটা এইটা যদি আমি 100 জনকে দিই, আপনি যদি মনে করেন যে ডাক্তারকে দেওয়া দরকার, ডাক্তারকে আমার 1 লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আমি তা বলছি না, বলছি আপনি যদি রাজ্য সরকার মনে করে, আইনে সেই প্রফেশন আছে, রাজ্য সরকার যদি মনে করে যে কোনো ডিগনিটারি, কোনো বিশেষ প্রফেশনের লোককে কোনো বিশেষ সময় এই দিয়ে দিয়ে কি হয়েছে জানেন, ভিআইপি থেকে ভিআইপি বাড়ির লোকেরা লালবাতি লাগানো গাড়ি বেশি মেনে নিচ্ছে, বাড়ির বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, বউদের বাজার করা, সমস্ত লালবাতি সব মেনে নিচ্ছে। আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, এটাও খুব ইন্টারেস্টিং। বলুন না। যখন মহাত্মা গান্ধী 3rd ক্লাসে ভ্রমণ করতেন, তিনি কখনোই উপরের ক্লাসগুলো যেতেন না। তখন একজন মহিলা, আমাদের খুবই শ্রদ্ধেয় মহিলা, আমি আর নাম বলছি না, তিনি খুব মজা করে একটা প্রকাশ্য মিটিংয়ে বলেছিলেন আপনাকে 3rd ক্লাসে নিয়ে যাওয়ার জন্য যে খরচ, সরোজিনী নাইডু বলেছিলেন, যে খরচ আমাদের, তার থেকে 1st ক্লাসে গেলে আপনার থেকে অনেক সস্তা হতো। এই যে ভিআইপিদের এখন আপনি লালবাতি তুলে দিলেন, এদের কিন্তু 2খানা করে পাইলট ভ্যান সামনে পেছনে রাখতে হবে, তবে ওরা সেটা তো মারাত্মক যেতে পারবে। আমি তো কিছু লাভ হবে না এতে, আমি কিন্তু আমি বলছি যে আমি কিছু লাভ হবে না। আপনাকে বলতে চাইছি মূল যে এই যে প্রেক্ষিতটা কি করে লালবাতির কনসেপ্ট এলো, ব্রিটিশ যুগে ঠগীদের হাতে আক্রান্ত মানুষ যখন মাঠে ঘাটে পড়ে থাকতো, তখন দূর থেকে যাতে তারা দেখতে পায়, এই জন্য পুলিশের ঘোড়ার গাড়ির উপরে একটা লণ্ঠনের ব্যবস্থা থাকতো। আগে যা ছিল আর্ত এবং আক্রান্তকে সাহায্য করার জন্য, এখন তাই হয়েছে ক্ষমতা এবং দম্ভের পরিচায়ক। আজকে যে নির্দেশিকাটা এসেছে, এটা আমার ধারণা একটা প্রথম পদক্ষেপ এই ক্ষমতা এবং দম্ভকে নষ্ট করার জন্য। জানি না ভবিষ্যতে কি হবে, তবে একটা জিনিস ঠিক, এটাকে মেনে নিতে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, আমি মাইতি সাহেবের কাছে জানতে চাইবো আরেকটা দিক, আপনি কি বোঝাতে চাইছেন? কোন অংশটা আছে যেটা একটা সময় হাতে রেখে একজন আমলা বেরোবেন? শুধু সময় হাতে রাখলে হয় না, একটা এমন এরিয়া আছে যেখানে পার্কিং এর কোনো ব্যবস্থা নেই, নো পার্কিং, কিন্তু সেখানে আমার গাড়িটা পার্ক করতে হবে সেখানে। কেউ কেউ যেমন চলে যেতে পারে, তেমনি একটা বিশেষ প্রয়োজনে একটা। আমি আপনার সঙ্গে একটা জায়গায় একমত, সেটা হচ্ছে সত্যি সত্যি আমারও সন্দেহ আছে যে শুধুমাত্র লালবাতি তোলাতে কি হবে, একজন প্রভাবশালী মানুষ তিনি বলবেন যে পাইলট কারে তার সামনে এবং পিছনে পাইলট কার দিতেই হবে, তাহলে না না দিতে হবেতেই আমার আপত্তি। কেন গণতান্ত্রিক রাষ্ট্রে দিতে হবে? এভরিথিং হ্যাড গট অ্যান এক্সেপশন। যেমন ধরো যদি কলকাতায় রাষ্ট্রপতি আসেন, তো রাষ্ট্রপতির যে ব্যক্তিগত নিরাপত্তা, সেই নিরাপত্তা শৈলীটাকে তো আটকানো যাবে না, কারণ রাষ্ট্রপতি যাওয়ার কিন্তু রাষ্ট্রপতি গাড়ি থেকে লালবাতি তুলে দিচ্ছেন, এটা কিন্তু ভীষণ হ্যারাস্ট হয় পাবলিক, কিন্তু বন্ধ করা হয়। রাষ্ট্রপতি যাবেন বা প্রাইম মিনিস্টার
কলকাতায় এলে প্রাইম মিনিস্টারের কনভয় যাবে। প্রভু সুরক্ষা হ্যাম্পার করে নয়, সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করে নয়, কিন্তু লালবাতি ওলা গাড়ি যে কোনো ট্রাফিক সিগন্যালে একটা ক্যামেরা পাঠান, আপনি জেড ক্যাটাগরি নিরাপত্তা রাখবেন, সিকিউরিটির ব্যাপার, লালবাতি তুলে দেবেন। এর কোন কজন লালবাতি পেতেন আর কজন জেড ক্যাটাগরি আপনি আমার কোনো পরিসংখ্যানে আসে রেশিও? এটা ঠিক যে অ্যাবিউজ হচ্ছে, নানাভাবে মিসইউজ হচ্ছে। অ্যাবিউজ কেন, আমি পাওয়াটাকেই কোশ্চেন করছি। অ্যাবিউজ তো আপনি মানে ব্যতিক্রম বলছেন, আমি বলছি ব্যতিক্রমটা নিয়ম হয়ে গেছে, ব্যতিক্রমটাই। না না, সেটাই তো বলছি, যেটা সরকারি আইনের বাইরে কেউ জোর করে করছে, যেমন জেলায়, এটা আমরাও জানি, জেলায় সমস্ত স্তরের অফিসারেরা নানাভাবে লালবাতি ব্যবহার করে এবং সেটা নিয়ে দেখারও কেউ নেই, ধরারও কেউ সাহসও পায় না কেউ বলতে। এগুলো হচ্ছে মিসইউজ অফ পাওয়ার, এইটার সপক্ষে কোনো কথা কেউ বলতে পারে না। কিন্তু যারা পাচ্ছেন তারা কতটা জরুরি কাজে পাচ্ছেন এবং যারা তাদের কোন রাজকার্যটা সাধিত হচ্ছে এই প্রশ্ন তো মানুষ করবে। আমি বলছি আজকে 2017-র উদাহরণ দিতেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে যাচ্ছেন, উন্নয়নের কাজ এত টাকা ফেরত গেছে, বয়কট করে চলে যাচ্ছেন, প্রশাসনিক বৈঠকে থাকছেন না। আমি বলছি যে লালবাতি দিলেই যদি কাজ হতো তাহলে সমস্ত জেলার চেহারাই অন্যরকম হতো। এই কাজ হবে না, এটা হচ্ছে বিতর্কের বা ঝগড়ার বিষয়। না না, ঝগড়ার না, আমি বলছি আমি প্রশ্ন করছি, আমি যে অফিসে এমডি ছিলাম সেখানে ইনফ্রাস্ট্রাকচারের আমরা ব্যবস্থা করেছিলাম যে সরকার। আমি এই প্রশ্ন তুলছি না যে সেই শিল্প পরিকাঠামো কোন জায়গায় লালবাতি ওলা গাড়ি পেয়ে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গে, আমি সেটা করছি না। কিন্তু সরকারের তখন ভান্ডারের খুব অবস্থা খারাপ, তখন এই নানা ইনফ্রাস্ট্রাকচারের লোন আমাকেই দিতে হতো আর কি, সরকারি বিভিন্ন দপ্তরকে, জেলা ম্যাজিস্ট্রেটদের। তারা সবাই লোন দিয়েছেন বলে লালবাতি নেবেন না, তারা সবাই আসতেন আমার অফিসে, আমি ওই লোকেশনের কথা বলছি আমাকে, তাদের ওইখানে কিছু মনে করবেন না, লোকেশন ইমিডিয়েটলি আপনি লোন দেওয়ার থেকে দ্রুত আপনার অফিসের লোকেশন পাল্টানো উচিত ছিল। পাল্টেছে, মানে আমি বলছি যে তার কারণ আপনার শুধু অসুবিধে নয়, হাজার হাজার মানুষের অসুবিধে হয়েছে ওই রকম একটা রাস্তায় ওই রকম জায়গায় গাড়ি পার্ক হতে গেলে। আমি বলছি আমি বারংবার প্রশ্ন তুলছি, যারা পেয়েছেন তারা কিসের জন্য পেয়েছেন এবং তার যে, আমি এক্স্যাক্টলি এই কথাটাই বলছি, তার যে মূল্য সাধারণ মানুষকে গুনতে হয়েছে সেটার কোন পরিমাপে মাপা যাবে। আমি দ্রুত আপনাদের দেখাতে চাইবো যে এই যে ভিভিআইপিদের কথা হচ্ছে, বিশ্বের তাবড় ভিভিআইপি কি লালবাতি দেয়া কিংবা এই বিশেষ প্রিভিলেজগুলো ব্যবহার করেন? অনেক রাজনীতিবিদ আছেন যারা বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করেন কিন্তু সাধারণ মানুষের মতো জীবনযাত্রা। নিঃসন্দেহে আমাদের দেশেও প্রচুর এরম মানুষ আছেন, কিন্তু উল্টো দিকের ছবিটা ক্রমশ বাড়ছে। তারা কি একটু এই ব্যতিক্রমীদের দিকে তাকিয়ে ভেবে দেখবেন যে সাধারণ মানুষের সময়ের মূল্যে, সাধারণ মানুষের দুর্দশার মূল্যে তারা এই প্রিভিলেজটা আজ থেকে নেবেন কিনা? মোদী সরকারের লালবাতি বাতিলের সিদ্ধান্ত নিয়ে এখন বিভিন্ন মহলে জোর আলোচনা। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে কি ভিভিআইপি কালচার পুরোপুরি বন্ধ হবে? আমি তোমাদেরই লোক বলে যারা ভোট চান তারা কি সত্যিই সাধারণের মতো জীবনযাপন করবেন? একটা সময় কিন্তু এদেশেই এরকম উদাহরণ আকছার দেখা যেত। সালটা 1963। নেহরুর বিখ্যাত কামরাজ প্ল্যানের অন্তর্গত হিসেবে সদ্য কেন্দ্রীয় মন্ত্রিত্ব ত্যাগ করেছেন লাল বাহাদুর শাস্ত্রী। একদিন সন্ধ্যায় এক সাংবাদিক তার বাড়িতে গিয়ে দেখলেন অন্ধকার ঘরে বসে আছেন শাস্ত্রীজি। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন, অন্ধকারে বসে আছেন কেন? কংগ্রেসের তৎকালীন শীর্ষ নেতা লাল বাহাদুর শাস্ত্রীর জবাব ছিল, আমাকে তো এখন থেকে সব খরচ নিজেকেই বহন করতে হবে, পয়সা করিও সেভাবে কোনোদিন জমাতে পারিনি, তাই খরচ কমাচ্ছি। কয়েকদিন বাদে যিনি দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি যে এরকম জীবনযাপন করতে পারেন তা এখনকার দিনে কল্পনা করা অসম্ভব। কারণ লালবাতি লাগানো গাড়ি বা ভালো সরকারি বাসভবন এসবের জন্য তো এখন হুড়োহুড়ি। অনেকেরই দীর্ঘদিনের প্রশ্ন, মানুষের ভোটে জিতে আসা মন্ত্রীরা সাধারণ মানুষের থেকে আলাদা সুযোগ সুবিধা পাবেন কেন? সাধারণ মানুষকে ট্রাফিক সিগন্যালে দাঁড় করিয়ে রেখে তাদের গাড়ি পার করানো হবে কেন? বিশ্বের বহু দেশেই কিন্তু রাষ্ট্রনেতাদের দেখা যায় অত্যন্ত সাধারণ জীবনযাপন করতে। এনাকে দেখলে মনে হতেই পারে কোনো সাধারণ ব্যক্তি, কিন্তু ইনি উরুগুয়ের রাষ্ট্রপতি ছিলেন। জোস মুজিকা থাকতেন সাধারণ বাড়িতে, অত্যন্ত সাধারণ ঘরে থাকতেন, অতি সাধারণ জীবনযাপন করতেন। নিজের বেতনের 90% দিয়ে দিতেন সমাজ সেবামূলক কাজের জন্য। শিকাগোর মেয়র রাম এমানুয়েল সপ্তাহে 2 দিন ট্রেনে চেপে অফিস যাতায়াত করতেন, যাতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। 2010-এ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন খরচ কমাতে টিউব ব্যবহার করার জন্য। অলিম্পিক দেখতে ক্যামেরন নিজেও টিউব ব্যবহার করেছিলেন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটকেও প্রায়শই দেখা যায় কাছাকাছি কোনো জায়গায় যেতে হলে সাইকেল ব্যবহার করতে। মালাউইয়ের প্রথম মহিলা রাষ্ট্রপতি জয়েস বান্ডা তার প্রেসিডেন্সিয়াল জেট প্লেন এবং কনভয়ের 7টি মার্সিডিজ গাড়ি বিক্রি করে দিয়েছিলেন, যাতে আর্থিক সংকটের মুখে দেশের মানুষের মুখে অন্ন জোগানো যায়। এরকম ছবি কি সর্বত্র দেখা যাবে? ইজ ইট এক্সট্রা অর্ডিনারি টু বি অর্ডিনারি?
এই কথাটা কি আমাদের দেশের সব নেতারা কোনোদিন বুঝবেন? এবিপি আনন্দ। নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল এন্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি, নিপস স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1, পার্টনার বাই বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ধরিত্রী ইউনিভার্সিটি অ্যাডজেসেন্ট টু নিউ টাউন কলকাতা, ফ্ল্যাট শুধুমাত্র 6,90,000 এ। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা একদম সত্যি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ব্যাংক দ্যাট বিগিনস উইথ ইউ। সিগমা এভরিডে গুঁড়ো মশলা, জাদু এমন ঠিক যেন ঠাম্মার মতন। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস।